আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আমি বলছি। কিন্তু আপনার বিভিন্ন নাটকে, শর্ট ফিল্মে ওখানে মানায়, কিন্তু হিরো আলমকে তো বাস্তবে সামাজিক কোনো কাজে ওরা মানায় না তো। আবার হিরো আলমের জন্য বিদেশ থেকে নাকি স্বর্ণের চেন পাঠায়, ওই যে ওগুলা অবৈধ মাফিয়া, ওদের টাকার কোনো অভাব নাই, হিরো আলমরে একটা স্বর্ণের চেন দিয়া হেয়া ভাইরাল হইতে চায়। মানে হিরো আলম হচ্ছে ভাইরালের কারখানা ভাই। হিরো আলম কিন্তু তার ব্যক্তিগত কোনো ইমেজ নাই, তার নৈতিকতা নাই, তার ধর্মীয় শিক্ষা নাই, তার সামাজিক শিক্ষা নাই। এরপরেও হিরো আলমের পিছনে এখন দেখি যে আমাদের জাতীয় টেলিভিশনের সাংবাদিকরা দৌড়াচ্ছে। এটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ বাংলাদেশে। হিরো আলমের জায়গায় থাকতে দেন। হ্যাঁ, আমি অনেকে বলবেন যে তুমি হকার, তুমি কেন রাজনৈতিক বড় বড় কথা বলো, এমপি মন্ত্রী। আরে ভাই, আমি তো ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, আমি তো লেখাপড়া করছি, আমি তো স্কুল কলেজে গিয়েছি ভাই, আমার তো সার্টিফিকেট আছে। তা আপনারা আমাকে হিরো আলমের জায়গায় আনতেছেন কেন? আমি বাদাম বিক্রি করলেও হ্যাঁ, আমি আমার নাম গানাম ঠিকানাটা ইংলিশে লিখতে পারি তো। আরে ভাই, আমি কি হিরো আলমের মতো আপনি প্রশ্ন করলে কি আমি উত্তর দিতে পারবো না? কারণ আমি ওই জন্যই বলছিলাম যে আমি যত ছাত্র রাজনীতি করছি, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, আমি বলছি। এটা প্রধানমন্ত্রী হইতে চাইছি কেন? আমার ভিতরে মোটামুটি শিক্ষা যোগ্যতা আছে তো, আমি তো মূর্খ না ভাই। একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি খালি মাস্টার ডিগ্রি পাস করা লাগে? মোটামুটি ইন্টারমিডিয়েট পাস করলেই তো চলে ভাই। এরপরে বাকিটা নয় শিখে নিলাম। কিন্তু কথা বলার যে ধরন, শব্দ চয়ন, বাক্য, রাষ্ট্রীয় সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, এই সব কিছু আমি অ্যানালাইসিস করছি দীর্ঘ 17 বছর। তো কথার কথা বলছেন, প্রধানমন্ত্রী হওয়া তো সম্ভবই না, ধরেন এটা 100%। তবুও আপনার কথার প্রেক্ষাপটে আমি একটু মুচকি হাসি দিয়ে উত্তর দিলাম যে ধরেন যদি মহান আল্লাহ পাক চায় আমাকে দেশের প্রধানমন্ত্রী বানানো হলো, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতে পারতাম, আমি বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতাম। এর কারণ হচ্ছে আমি বাংলাদেশের প্রত্যেকটা সমস্যা সম্বন্ধে অবগত আছি। কোথায় কি করতে হবে, কারে ধরতে হবে, এটা আমি সব জানি। কোনো তেল বা সামিসিকে আমার আশেপাশে রাখতাম না আমি প্রধানমন্ত্রী হলে। আমি প্রধানমন্ত্রী হলে সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের ইনকাম ট্যাক্স আদায় করে নিতাম। সে কিভাবে টাকা ইনকাম করে, কিভাবে খরচ করে। একজন এমপি নির্বাচনের আগে দেখায় 5 লক্ষ টাকা, নির্বাচনের পরে 5 বছর পরে 500 কোটি টাকার মালিক হয়। আমি তাদের টাকাগুলো সব রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে যেতাম। আমি জাকাতকে বাধ্যতামূলক করতাম। আমি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের পুলিশ, ওসি, ডিসি, এসপি প্রত্যেককে ডোপ টেস্ট করতাম যে এরা কি মাদকে আসক্ত কিনা। মাদকে আসক্ত কোনো ব্যক্তিকে পুলিশ প্রশাসন তো দূরের কথা, জারুদারের চাকরি আমি দিতাম না। এবং আমি প্রত্যেকটা মন্ত্রণালয়ের ভিতরে যারা ধর্মীয় আকীদায় বিশ্বাসী, যারা ইসলাম সম্বন্ধে জানে, যারা কোরআনের তাফসির করতে জানে, কোরআন সম্বন্ধে বুঝে, ওই ধরনের লোকগুলোকে ভালো ভালো পদে বসাইতাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিবালয়, বড় বড় চেয়ারগুলোতে থাকতো বাংলাদেশের সম্মানিত ওলামা মাশায়েখ। আমি শুধু উনাদের সাথে কাজ করে যেতাম প্রধানমন্ত্রী হয়ে। আমি কিন্তু ভাব নিতাম না, কারণ আমি জানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী একজন লোক কোরআনের কাছে নাবালক বাচ্চা। অতএব আমার প্রধানমন্ত্রী হলে আমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আমার ডাইনে বামে সামনে পিছনে সব আলেমরা থাকতো। ওদেরকে নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করতাম। হয়তো আমাকে তালেবানের আখ্যায়িত করতে পারতেন, জঙ্গিবাদ বলতে পারতেন, আল কায়দা বলতে পারতেন। আমি হিন্দুত্ববাদের দালালি যেমন করব না, পশ্চিমাদের দালালিও করতাম না। আমার দেশের মানুষকে বলতাম, তোমরা আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখো, সে আল্লাহই তোমার জন্য যথেষ্ট। পশ্চিমাদের কাছ থেকে আমার সাহায্য লাগবে না। আমি আলুর বক্তা মশারি তেল দিয়ে ভাত খাবো, গরুর গোস্ত আর খাসির মাংস আমার দরকার নাই। তাতে কি হইতো? দুর্নীতি দমন কমিশনের যিনি চেয়ারম্যান হইতো, তিনি হয়তো আল্লাহর ওলি ভাই। তাহলে দুর্নীতি দমনের নামে নতুন দুর্নীতি শুরু হইতো না এদেশে। আপনি বলছেন যে আমি প্রধানমন্ত্রী হলে কিভাবে দেশের ভাগ্য পরিবর্তন করতাম। আমি প্রধানমন্ত্রী হলে প্রত্যেকটা সেক্টরে ভালো লোকদেরকে বসাইতাম। যোগ্য লোকের চেয়ারে অযোগ্য লোক বসতো না আমি প্রধানমন্ত্রী হলে। এলাকার মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেয়র, মেয়র থেকে উপজেলার চেয়ারম্যান। আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম, আমি প্রত্যেককেই মাদক টেস্ট করতাম। এরপরে আমি রাষ্ট্র চালাইতাম। এবং রাষ্ট্রের ভিতরে পুলিশের ওসি, ডিসি, এসপি যারা আছে প্রত্যেককে আমি তদন্ত করে দেখতাম যে এরা দুর্নীতির সাথে জড়িত আছে কিনা। দুর্নীতি যদি আমার আপন ভাইও করে, রাষ্ট্রীয়ভাবে আমি তারেও শায়েস্তা করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন। তিনি তার সন্তানকে একেবারে পিটিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। নিজের সন্তানকে ছাড় দেন হযরত ওমর ফারুক। এরা ছিল রাষ্ট্রনায়ক। একজন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী হওয়ার পরে আমি স্বৈরাচার হইতাম না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস এই বাংলাদেশের জমিনে রহমত আসমান ফেরে জমিনে নাজিল হয়ে যেত। আমরা সবাই স্বাবলম্বী হতে পারতাম। আজকে আফগানিস্তানের দিকে তাকান তো,
আফগানিস্তানকে আমেরিকা নিষেধাজ্ঞা দিছে, পশ্চিমেরা নিষেধাজ্ঞা দিছে, ওরা নাকি ভাত খেতে পারবে না। অথচ আফগানিস্তানের যে অর্থনীতির অবস্থা, এটা বাংলাদেশ থেকে এখন কয়েক গুণ উপরে।